আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য, যেটা হচ্ছে আমরা ক্লাস এসএসসিতে শিখেছিলাম। তবে যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু এই টপিকসটা পায় নাই, দ্বিপদী উপপাদ্য, কিন্তু যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু এই দ্বিপদী উপপাদ্যটা পেয়েছো। তো যাই হোক, আশা করি যারা পেয়েছিলা তারা ডিটেলসে পাও নাই। তো আজকে আমরা ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী উপপাদ্য জানার আগে এখানে দুইটা বাংলা কথা আছে, একটা দ্বিপদী আর একটা হচ্ছে উপপাদ্য। তো উপপাদ্য ইংরেজি নাম হচ্ছে থিওরিয়াম, আর দ্বিপদী হচ্ছে বাইনোমিয়াল, হ্যাঁ সরি সেকেন্ড নোমিয়াল। তো এখন এই দ্বিপদী জিনিসটা আমরা দ্বারা কি বুঝি, যে দুইটা পদ, ঠিক আছে। তো দুইটা পদ নিয়ে আমাদের একটা উপপাদ্য আবিষ্কার করছে একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে আমাদের বহুল পরিচিত বিজ্ঞানী, সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তো এই দ্বিপদী উপপাদ্যটা তিনি আবিষ্কার করছেন। তো যাই হোক, দ্বিপদী উপপাদ্যটা জানার আগে আমাদের তার আগে জানতে হবে হচ্ছে দ্বিপদীর রাশি। দ্বিপদীর রাশিটা কি? দ্বিপদীর রাশি হচ্ছে দুই পদ যুক্ত রাশিকে বলা হয় আমাদের দ্বিপদী রাশি। এটা কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে আছে। তো দুইটা পদ থাকতে হবে। তো যে কোনো দুইটা পদ, যেমন ধরো আমরা নিলাম যে a প্লাস বি, ঠিক আছে। তো এখন এখানে দুইটা পদ আছে, বুঝবো কি হবে? বুঝবো হচ্ছে এখানে প্রক্রিয়া চিহ্ন কোনটা। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে, আমরা জানি যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো। তো প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে আরেকটা পদ, ইন টোটাল কয়টা পদ হলো? দুইটা পদ। এরকম যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো 2x প্লাস 2y, এটা কয় পদী? এটা অবশ্যই দুই পদী। এখন আমি যদি তার সাথে যদি কোনো একটা প্রক্রিয়া চিহ্ন দিয়ে যদি আমি আরেকটা অ্যাড করি 2z, তাহলে হবে কয়টা পদী? ত্রিপদী। তাহলে এটা হবে ত্রিপদী একটা রাশি। তো যেহেতু এটা একটা বীজগাণিতিক রাশি, তো আমরা মাত্রই পড়লাম যে দ্বিপদী রাশি কাকে বলে? দুই পদ যুক্ত রাশিকে বলা হয় আমাদের দ্বিপদী রাশি। আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আসা হচ্ছে আমরা দ্বিপদী উপপাদ্য নিয়ে ডিসকাস করি, যে স্যার আইজ্যাক নিউটন কি বলছে দ্বিপদী উপপাদ্য যখন আবিষ্কার করছে, তখন হচ্ছে দুইটা দ্বিপদী উপপাদ্য হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য দ্বিপদী উপপাদ্য। সেটা হচ্ছে আমরা জানি যে পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমাদের দ্বিপদী উপপাদ্যটা কি, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমাদের দ্বিপদী উপপাদ্যটা কি, সেটা হচ্ছে আমাদের স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করছে। তো আমরা এটা লেখার চেষ্টা করি। তো স্যার আইজ্যাক নিউটন যেটা বলছে যে দ্বিপদী উপপাদ্যের জন্য আমাদের যে ফরম্যাট দুইটা পদ নিতে হবে, সেটা হচ্ছে যে সূত্রটা হচ্ছে a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু দুইটা পদ আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে x। তো আমাদের এটাকে আমরা মুখস্থ করব না সূত্রটা, জাস্ট কেবল একটু বোঝার চেষ্টা করি যে প্রথম যে পদটা কি আছে a। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে এটার উপরে পাওয়ার কত? n। তো প্রথম যে পদটা, এটাকে আমরা এভাবে লিখি যে প্রথম পদটা আমাদের, দেখো n কিন্তু এখানে সর্বোচ্চ পদ, তারপরে কি এক করে কমতেছে, তারপরের পদটা কি হবে? a টু দি পাওয়ার n মাইনাস 2 করে কমবে, আবার এই হবে a টু দি পাওয়ার n মাইনাস 3 করে কমবে, এভাবে চলতেছে, চলতে 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 একটা পর্যায়ে হবে কি, দেখো কমতে কমতে একটা পর্যায়ে আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাবে। তো আমাদের এখানে আমরা ধরো আরতম পদ নিলাম a টু দি পাওয়ার n মাইনাস r, আর একটা পর্যায়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আরতম পদটা নিলাম কেন? কারণ এখানে যাতে n এর সাথে মিলে না যায়, এজন্য আমরা r দিয়ে আমরা প্রকাশ করছি, ঠিক আছে। তো এখন এটাকে এর পাওয়ার কি n থেকে শুরু করে আমাদের কি হবে, যত বাম থেকে ডানে যাবে তত কিন্তু আমাদের কমতে 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 একটা পর্যায়ে সবার লাস্টের পদটাতে ভ্যানিশ হয়ে যাবে। এবার আসো পরের পদটা কি আছে? x। তো x টাকে আমরা বিস্তৃতি করি, এটা কিন্তু একটা দ্বিপদী বিস্তৃতি। তো x এর পদটাকে বিস্তৃত করো। তো প্রথমে হচ্ছে x টু দি পাওয়ার 0, পরে হচ্ছে x টু দি পাওয়ার 1, পরে হচ্ছে x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, সবাই আরতম পদ হবে x টু দি পাওয়ার r। আর আচ্ছা, এখানে আমরা যদি ব্যাখ্যাটা বুঝি, দেখো 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তারপর কি হলো? 1 করে বাড়তেছে। তাহলে x আমরা এভাবে মনে রাখবো যে এর পাওয়ার n, সর্বোচ্চ পদ হচ্ছে n এ। তো বাম থেকে ডানে যত যাবে তত হচ্ছে এর পাওয়ার n থেকে আমাদের 1 করে কমতে থাকবে। আর x এর পাওয়ার দেখো 0 থেকে শুরু হইতেছে কিন্তু বাড়তেছে, যত বাম থেকে ডানে যেতেছে তত কিন্তু আমাদের x এর পাওয়ারটা কিন্তু আমাদের বাড়তেছে, এক এক করে বাড়তেছে। তো বাড়তে 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 সবার লাস্টের পদটা হবে এই n তম পদের ইয়াটা হবে x টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে r তম পদটা হচ্ছে আমাদের এইটা। তো এবার আসো আমাদের স্যার আইজ্যাক নিউটন আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে যে এখানে nc0 nc1, এটা আমরা বলতেছি nc জিনিসটা আমরা নিশ্চয়ই জানি, nc2 nc
3 আর তম পদে হবে এনসি আর, এখানে একটি পর্যায়ে এনসি, দেখো এখানেও কিন্তু এনসি আছে, কিন্তু কিভাবে আছে, এনসি n তম পদে হবে এনসি n x টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা এই এর পর কিন্তু একটা পর্যায়ে ভ্যানিশ হয়ে যাবে a টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাখ্যাটা কি হচ্ছে, এই যে এনসি আমরা এটা কিন্তু বিন্যাস সমাবেশে শিখছিলাম, ঠিক আছে। এনসি দিয়ে সমাবেশে শিখছিলাম, কারণ সি দ্বারা কি বোঝানো হয়, কম্বিনেশন, সমাবেশ। তো তাহলে আমাদের এনসি 0, এনসি 1, এনসি 2, এনসি 3, আর তম পদ হবে এনসি আর, এন তম পদ কি হবে এনসি আর, এনসি এন হবে। আর এ কি হবে, এ দেখো পাওয়ারটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বাম থেকে যত ডানে যাবে একটা পর্যায়ে ভ্যানিশ হয়ে যাবে, এ টু দি পাওয়ার তখন 0 হয়ে যাবে। এ টু দি পাওয়ার 0 মানে আমরা ধরি যে 1, এনসি এন এর মানও কিন্তু 1। আমরা কিন্তু সমাবেশে শিখছিলাম সূত্রটা যে এনসি 0 মানে হচ্ছে উপরে যদি এন এর মান যাই হোক না কেন, নিচে যদি সি এর নিচে 0 আসে তাহলে এটার মান হচ্ছে 1। আর এনসি যদি আমাদের 1 হয় তাহলে উপরে এন এর মান যাই আসুক না কেন, নিচে যদি সি এর নিচে 1 হয় তাহলে উপরে তুমি এন এর মান যা নিছো তাই হবে। আর আরেকটা সূত্র হচ্ছে এনসি এন, সেটার মানও কিন্তু 1, মানে এন এর মান উপরে যা, এন এর মান যদি নিচে তাই হয় তাহলে সমাবেশের সময় সূত্রটা হচ্ছে 1। তাহলে 1 দিয়ে দুইটা সূত্র কি, এনসি 0 আর এনসি এন সমান 1। তো যাই হোক এই সূত্রটা আমাদের আহমরিক কাজে লাগবে না, তবে হচ্ছে অতি সংক্ষিপ্ত 2-3টা প্রশ্ন আমাদের কাজে লাগবে। তো যাই হোক এই যে এনসি এন এর মান হচ্ছে 1, তো a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, এটা সচরাচর আমরা লিখি না। তো যাই হোক এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হইতেছে যে দেখো এনসি 0 মানে কি, এনসি 0 মানে মাত্রই লিখছিলাম 1 তো লেখা লাগে না। x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা লিখলাম না, এনসি 1 যা আছে তার মতোই থাকলো, a টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার 1 মানে তো xই, এনসি 2 a টু দি পাওয়ার n minus 2, x টু দি পাওয়ার 2, এ হবে এনসিআর a টু দি পাওয়ার n minus r, x টু দি পাওয়ার r প্লাস ডট এনসিআর এর মতো মাত্রই বললাম যে 1 লেখা লাগলো না, আর x টু দি পাওয়ার n যা আছে তাই, a টু দি পাওয়ার 0 মানে 1 লিখলাম না। এইটাই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য ফর্মুলা, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্যের জন্য আমাদের এই ফর্মুলা a প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আর এই যে আমাদের r তম পদটা আছে NCR a to the power n minus r x to the power, এটাকে বলা হয় আমাদের যে a plus x to the power n এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r plus 1 তম পদ। এই সূত্রটা দিয়েই আমরা সামনে যত ধরনের ম্যাথ আছে আমরা সেগুলো করব। তো সূত্রটা কিরকম, যে NCR a to the power n minus r x to the power r, এটা আমরা ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তত টেনশনের কিছু নাই, কঠিন কিছু না। তাহলে আমাদের সাধারণ পদের ফর্মুলাটা কি, ধনাত্মক দ্বিপদী উপপাদ্যের জন্য যে NCR a to the power n minus r x to the power r। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি সূত্রগুলো লিখে দিব, তারপর হচ্ছে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো আসলে এটা হচ্ছে ধনাত্মকের ক্ষেত্রে সূত্র। এবার যদি আমরা ঋণাত্মকের ক্ষেত্রে সূত্র সাজাই তাহলে কি হবে, ঋণাত্মকের জন্য আমাদের জাস্ট কেবল চেঞ্জ হয়ে যাবে, এর জায়গায় আসবে 1 প্লাস x টু দি পাওয়ার n। দেখো এর জায়গায় রিপ্লেস হচ্ছে কত দিয়ে, 1 দিয়ে। তাহলে এখানে যেখানে যেখানে 1 আছে সেখানে আমরা a আছে সেখানে আমরা 1 বসাবো, 1 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে nc1 1 টু দি পাওয়ার n minus 1 x plus nc2 1 to the power n minus 2 x square plus dot এ হবে ncr 1 to the power n minus r x to the power r, এ হবে ডট শেষ। তো এখন আসলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হইতেছে যে, এটা মুছে দেই। আচ্ছা এখন দেখো আমাদের 1 এর উপরে পাওয়ার যাই হোক না কেন 1ই কিন্তু, তাহলে আমরা 1 যা আছে তার মতোই, 1 এর উপর পাওয়ার n minus 1 আছে, যা আছে তাই তো, মানে 1 এর উপর যাই পাওয়ার হোক না কেন 1ই তো হয়। তাহলে 1 আর লিখলাম না, তাহলে থাকতেছে আমাদের x nc2, এখানেও কিন্তু সেম 1 টু দি পাওয়ার n minus 2, এটাও কি হবে 1ই থাকবে, আর থাকবে শুধুমাত্র x স্কয়ার। এভাবে যদি r তম পদ হয় তাহলে ncr 1 টু দি পাওয়ার n minus r মানে 1 x টু দি পাওয়ার r। তাহলে এই যে আমাদের r তম পদটা, যে এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক
ঋণাত্মক তোমার দ্বিপদী উপপাদ্যের জন্য, দ্বিপদী বিস্তৃতির জন্য সাধারণ পদ বা r প্লাস 1 তম পদের ফর্মুলা। এটা কি এনসিআর x টু দি পাওয়ার r। আশা করি বুঝতে পারছো বেসিকটা। তো এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা আজীবন মুখস্থ করে আসছি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা আজীবন মুখস্থ করে আসছি 2ab প্লাস b স্কয়ার। আবার a প্লাস b হোল কিউবের সূত্র, এটাও কিন্তু আমরা মুখস্থ করে আসছি 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। না, আমরা মুখস্থ করব না এখন, ঠিক আছে? এই দুইটা সূত্রই কিন্তু বেসিক্যালি আমরা মুখস্থ করে আসছি। কিন্তু তোমাকে যদি এখন প্রশ্ন করে যে a প্লাস b টু দি পাওয়ার 5, এইটার জন্য আমাদের সূত্রটা বের করো তো, তাহলে তুমি কি এটা মুখস্থ করছো? কখনোই করো নাই। তাহলে এটা বের করার উপায়টা কি? একটা উপায় আছে। তোমাকে এখানে পৃথিবীর যেই সংখ্যাই দেখ না কেন পাওয়ারটা 5, ঠিক আছে? 5 এর পরিবর্তে তোমার যদি 10 দেয়, তুমি কিন্তু মুখস্থ করে কখনো পারবা না। কেন পারবো না? এটা দেখো, আমরা এখন সিম্পলি বিষয়টা বোঝার চেষ্টা করব। তো এইটা আমাদের করার জন্য একজন বিজ্ঞানীর সূত্রটা কাজে লাগবে, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো আমরা প্যাসকেল সাধারণত এই পদার্থবিজ্ঞানে পড়ছিলাম যে প্যাসকেলের চাপের সূত্র, রসায়নেও পড়ছি প্যাসকেলের চাপের সূত্র, ঠিক আছে? তো গণিতের ক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজ সূত্র কাজে লাগবে, চাপের সূত্র না। ম্যাথের ক্ষেত্রে কি? প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে অবশ্যই আমাদের এখানে ত্রিভুজ আকারের একটা চিত্র আঁকতে হবে। সেই চিত্রের মাধ্যমে আমরা এই সূত্রগুলো মুখস্থ মানে বোঝার চেষ্টা করব। তো চিত্রটা দেখতে কিরকম, খুবই মনোযোগ দিবে সবাই। সেটা হচ্ছে আমরা এভাবে 1 1 1 1 1 একটু ত্রিভুজ আকৃতি তৈরি করব, ঠিক আছে? এও 1 1 1 দিয়ে তৈরি করব। এখন আমরা যে কিছুক্ষণ আগে সূত্র দেখলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যে কিছুক্ষণ আগে দেখলাম, দেখো তো ব্র্যাকেটের ভিতরে আমাদের এখানে কয়টা পদ আছে? দুইটা পদ, একটা কি a আর একটা হচ্ছে b। তাহলে আমাদের এই সূত্রগুলো যদি আমাদের এখানে বুঝতে হয়, তাহলে আমাদের কয়টা পদ নিয়ে কাজ করতে হবে? দুইটা পদ। এমনিতেই তো আমাদের চ্যাপ্টারের নাম কি? দ্বিপদী উপপাদ্য, মানে দুইটা পদ নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে সাপোজ ধরলাম দুইটা পদ a আর b, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমাদের 1 এর এখানে দুইটা পদ তৈরি করা যাবে না। আমরা এখানে দুইটা 1 আছে যেহেতু, এখানে দুই জায়গায় আমরা দুইটা পদ নিব। যেমন ধরো প্রথমে আমরা a নিলাম, পরেরটার সাথে b নিলাম। a এর উপর পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, b এর উপরও পাওয়ার মনে মনে 1। এর পাওয়ার যত উপর থেকে নিচের দিকে যাবে তত কিন্তু আমাদের বাড়তে থাকবে। কেমনে বাড়াবো? এর পাওয়ার উপরে ছিল 1, নিচে হবে আমাদের a স্কয়ার। আরো যত নিচে যাব 1 করে যোগ হবে কিউব a টু দি পাওয়ার 4। ঠিক একই হবে b এর ক্ষেত্রেও সেম, b স্কয়ার b কিউব b টু দি পাওয়ার 4। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের এই যে 1 আছে, সরি আচ্ছা, এই যে 1 আছে, 1 আর এই 1 যোগ দিয়ে এখানে 2 তৈরি করো। দেখো তো এখানে 1 আর 1 যোগ দিয়ে কত হইছে? 2। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, অবশ্যই হইছে। এই 1 আর এই 2 যোগ দিয়ে কত হইলো? এখানে বরাবর লিখবো ত্রিভুজ আকার 3। এই 2 আর 1 যোগ করে কত হইলো? 3। এই 3টাকে আমরা এই বরাবর লিখবো। 3 আর 1 যোগ করে আমরা এখানে লিখবো 4। 3 আর 3 যোগ করে আমাদের এখানে 6। 3 আর 1 যোগ করে আমাদের এখানে 4। এভাবে কিন্তু পরের গুলো সেম। দেখো a টু দি পাওয়ার 5, আরেকটা 1 যুক্ত করলাম b টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমরা তৈরি করি 4 আর এই 1 যোগ করে আমাদের কত লিখবো? এখানে 5। 4 আর 6 যোগ করে আমরা এখানে 10। আবার 4 আর 6 যোগ করে এখানে 10। 4 আর 1 যোগ করে আমাদের এখানে 5। ঠিক আছে? দেখো তো প্রত্যেকটার মধ্যে ত্রিভুজ তৈরি হলো না? ভিতরে ভিতরে কি করছি এখন? এখানে জাস্ট কেবল এই সংখ্যার যোগ দিছি, ঠিক আছে? তো আমরা এটা লিখলাম। এখন আসো আমরা a আর b নিয়ে কাজ করি, পদ নিয়ে কাজ করি। তো দেখতে কিরকম হবে দেখি। আচ্ছা দেখো, এবার দেখো এ নিয়ে কাজ করি। এবার হচ্ছে আমরা এখানে প্লাস দিয়ে দিব। এরপর উপর থেকে যত নিচের দিকে যাবে তত কিন্তু আমাদের বাড়তে থাকবে। এবার যত বাম থেকে ডানে যাবে পাওয়ার কমতে থাকবে। কমায় দাও। কোথায় কমাবা? a স্কয়ার। বাম থেকে ডানে গেলে কত হবে? এর পাওয়ার 1। আরো যদি ডানে যায় এর পাওয়ার কত? 0।
বি স্কয়ার, এরপর 0 মানে কত 1, এটা তো লেখা লাগে না, এই জন্য আমরা লিখলাম না, বি স্কয়ার। এবার ডান থেকে বি এর মান যত বামে যাবে তত আমাদের পাওয়ারটা কমতে থাকবে, তাহলে বি 1, আবার বি টু দি পাওয়ার 1 বাম থেকে ডানে গেলে বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মানে তো 1, লেখা লাগে না, এখানে আমরা প্লাস দিয়ে দিব। এইবার দেখো তো এই সূত্রটা কি আমাদের পরিচিত আছে কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার একই ভাবে দেখো আমাদের এখানেও প্লাস দিয়ে দিলাম, প্লাস এখানেও প্লাস, এর পাওয়ার বাম থেকে যত ডানে যাবে তত আমাদের পাওয়ার কমতে থাকবে, তাহলে কমায় দাও, কিউব থেকে বামে গেলে স্কয়ার, তার থেকে আবার বামে গেলে কত a টু দি পাওয়ার 1, আবার ডানে গেলে a টু দি পাওয়ার 0 মানে তো 1, লেখা লাগে না, বি কিউবের পাওয়ার ডান থেকে যত বামে যাবে তত কিন্তু কমতে থাকবে, বি স্কয়ার, আবার দেখো বি টু দি পাওয়ার 1 এই a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা কার সূত্র, নিশ্চয়ই পরিচিত আছে, a প্লাস b কিউবের সূত্র। দেখছো মুখস্থ করা লাগছে, দেখছো এটা এই সূত্রটা কই থেকে আসছে, দ্বিপদী উপপাদ্যের এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আসছে। তাহলে দেখো 4 এর ক্ষেত্রেও দেখো a টু দি পাওয়ার 4 যত বাম থেকে ডানে যাবে কিউব, পরে হবে a স্কয়ার, পরে হবে a টু দি পাওয়ার 1, পরে হবে a টু দি পাওয়ার 0, লিখলাম না কারণ a টু দি পাওয়ার 0 মানে কত 1, b টু দি পাওয়ার 4 এটাও যদি আমরা বাম থেকে ডান থেকে বামে যাই তাহলে b কিউব, পরে হবে b স্কয়ার, পরে হবে b টু দি পাওয়ার 1, আবার b টু দি পাওয়ার 0, এটা তো আর লেখা লাগে না কারণ এটার মান হচ্ছে 1, প্লাস দিয়ে দিলাম। এবার এটা কার সূত্র হলো a প্লাস b টু দি পাওয়ার 4 এর সূত্র, ঠিক আছে। তারপরে দেখো 5 এর ক্ষেত্রে দেখো এবার a পাওয়ার 5 বাম থেকে ডানে গেলে কি হবে 4 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার কিউব a স্কয়ার, তারপরে a টু দি পাওয়ার 1, পরে b টু দি পাওয়ার 0, এটা তো মানে 1, লেখা লাগে না, b টু দি পাওয়ার 5 এটার জন্য সেম, b টু দি পাওয়ার 4 b কিউব, পরে আসছে b স্কয়ার, পরে b টু দি পাওয়ার 1, এবার দিয়ে দিলাম প্লাস। এবার এটা কার সূত্র হবে, এটা হবে a প্লাস b টু দি পাওয়ার 5 এর সূত্র। এবার দেখো তো তোমাকে যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করে যে a প্লাস b টু দি পাওয়ার 5 এর ফর্মুলাটা বের করে দেখাও, তাহলে কি করবা, প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে তারপর বের করবা। ওকে, এভাবে কিন্তু আমরা a প্লাস b টু দি পাওয়ার 100 বের করতে পারি, যদিও এটা কখনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে, জাস্ট কেবল বোঝার জন্য বললাম যে এভাবে কিন্তু আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে এই a প্লাস b টু দি পাওয়ার 100 এর মান বের করতে পারি, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আসো আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা যে চেনা পরিচিত যে সূত্রগুলো এটা সম্পর্কে আমরা নিশ্চয়ই আইডিয়া পাইছি। আচ্ছা, a প্লাস b স্কয়ার, দেখো এর আগের পরটা কি হবে, a প্লাস b টু দি পাওয়ার 1, কারণ এটা দিয়ে কিন্তু কোনো সূত্র নাই কিন্তু, ঠিক আছে। তো এবার আসো, তাহলে আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমাকে দুইটা জিনিস বের করতে বলবে, একটা হচ্ছে পদ সংখ্যা, আরেকটা হচ্ছে মধ্যপদ। খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকস, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকস, পদ সংখ্যা। তাই দেখো পদ সংখ্যা আমরা কি দেখে বের করব, পাওয়ার দেখে। দেখো পাওয়ার কত 2, পাওয়ার 2, পাওয়ারটা 2, আচ্ছা দুইটা n এর পাওয়ার মান হচ্ছে 2, তাহলে এখানে পদ কয়টা পাইছো বলো তো, একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো তুমি এখানে 2 এর জন্য পদ কয়টা পাইতেছো, তিনটা। 3 এর জন্য পদ কয়টা পাইতেছো দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। 4 এর জন্য কয়টা পদ পাইতেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 এর জন্য কয়টা পদ পাইতেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে দেখো আমাদের এখানে পাওয়ার যত, পদ কত তার থেকে এক বেশি। তার মানে তোমার যদি পরীক্ষার হলে বলে যে আমাদের এখানে n এর পাওয়ারটা যত আছে পদ সংখ্যা নির্ণয় করার ফর্মুলা কি, তার থেকে এক বেশি, তার মানে কি আমাদের পদ সংখ্যার ফর্মুলা হচ্ছে n প্লাস 1। এখানে nটা কি, nটা হচ্ছে এই যে পাওয়ার, কিছুক্ষণ আগে আমরা পড়লাম না যে a প্লাস x টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আমাদের এগুলো, ঠিক আছে। তাহলে n হচ্ছে আমাদের যেটা পাওয়ার, সেটা হচ্ছে n এর মান। তাহলে সূত্রটা কি হবে, পদ সংখ্যা ফর্মুলা বের করার ফর্মুলাটা কি, n প্লাস 1, মানে 1 যোগ করে দিলে আমাদের পদ সংখ্যা পাওয়া যাবে। এখন তোমাকে যদি বলি যে এই দ্বিপদী রাশিটার তোমার পদ সংখ্যাটা বের করো তো কত হবে, কি দেখে বের করব, আমরা যদি এখন যদি খাতা নিয়ে বসি তাহলে এটা জীবনে শেষ করা যাবে না, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের উপায়টা কি, পদ সংখ্যা বের করার, জাস্ট কেবল পাওয়ারটা দেখব, পাওয়ারটা কত আছে, পাওয়ারের সাথে জাস্ট কেবল আমরা 1 যোগ করে দিব, তাইলে আমরা
পদ সংখ্যা পেয়ে যাবো, এই যে এইগুলোর মতো। আশা করি বুঝতে পারছো। এই যে কিন্তু আমাদের বইয়ে মিনিমাম 30টা বা 20টা থেকে 30টার মতো ম্যাথ আছে, মানে অতি সংক্ষিপ্ত। তো তোমরা একটু রিসার্চ করে দেখতে পারো, ঠিক আছে? 20টা 30টা একটু বেশি বলে ফেলছি, তার থেকে একটু কম আছে, 10টা বা 15টার মতো আছে। তো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? তো আশা করি পদ সংখ্যা তোমরা বুঝবা। এবার আসো মধ্যপদ, ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপদটা বের করার, মধ্যপদ মানে কি? মাঝের পদ, মাঝখানের পদটা হচ্ছে মধ্যপদ। তো মধ্যপদ বের করার ফর্মুলাটি কি দেখি। মধ্যপদ বের করতে লাগে হচ্ছে আমাদের পাওয়ারটা জোড় নাকি বিজোড়। পদ সংখ্যা বের করতে কি লাগে? আমাদের পাওয়ারটা কত আছে সেটা বিবেচনা করা, পাওয়ারের সাথে এক যোগ করে দিলে পদ সংখ্যা। কিন্তু মধ্যপদ বের করতে আমাদের কিন্তু পাওয়ারটা জোড় নাকি বিজোড় এটা আমাদের বিবেচনা করতে হয়। তাহলে দেখো তো এইটার জন্য পাওয়ারটা কত? n এর মান 2। 2টা কি জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড়ের জন্য এটার জন্য মধ্যপদ কয়টা হবে দেখো তো। মধ্যপদ মানে কি? মাঝের পদ। এই দুইটা পদের মাঝখানে যেটা পদ এটাই তো মধ্যপদ, ঠিক আছে? তো দেখো তো এখানে মধ্যপদ কয়টা আছে? একটা। তার মানে এখানে পাওয়ার যত জোড় হবে তাহলে মধ্যপদ কয়টা পাবো? একটা। পাওয়ার এবার পরেরটা কি? বিজোড়। বিজোড় হলে দেখো তো মধ্যপদ মানে কি? যে দুইটা প্রথম আর লাস্টের পদের মাঝখানে যেটা আছে এটাই তো আমাদের মধ্যপদ। এই দুইটার মধ্যে কি কোনো মধ্যপদ আছে? না, মধ্যপদ নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি n এর মান মানে বিজোড় হয় তাহলে হচ্ছে আমাদের মধ্যপদ হবে দুটি। পরেরটাও দেখো, n এর মান কত? পাওয়ার জোড়। জোড় হলে আমাদের মধ্যপদ কয়টা হবে? মধ্যপদ হবে এই যে মাঝের যে পদটা এইটা, ঠিক আছে? এবার হচ্ছে মধ্যপদ বিজোড়। বিজোড় হলে মধ্যপদ কোনটা হবে? এই যে এই দুইটা। তার মানে বুঝতে পারতেছি আমাদের n এর মান যদি জোড় হয়, পাওয়ারটা যদি জোড় হয় তাহলে মধ্যপদ একটা, আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হচ্ছে দুইটা। তাহলে এইটা যখন আমরা ম্যাথের মাধ্যমে করব তখন হচ্ছে ফর্মুলা ইউজ করে করতে হবে। তাহলে n এর মান যদি আমাদের এই জোড় হয়, জোড় হলে মধ্যপদ একটা, তাহলে একটা বের করার ফর্মুলাটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে n/2 + 1। মানে এটা তোমাকে প্রশ্ন করবে কি যে এটার মধ্যপদ কয়টা হবে এবং কততম হবে, কয় নাম্বার পজিশনে এই মধ্যপদটা আছে সেটা বের করো, সামনে আমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? তো এখন কততম বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, যে n/2 + 1। তাহলে বলো তো আমাদের এইটার জন্য এই কততম পজিশন আছে দেখো তো। এখানে সূত্রটা কি? n/2 + 1। এখানে n চাইছে, n এর মানটা চাইছে, তাহলে n এর মানটা এটার জন্য কত? পাওয়ারটা 2। তাহলে 2 এখানে বসাও, 2/2 + 1 কত হয়? 2 কে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 আর 1 যোগ দিলে 2। দেখো তো আমাদের এই মধ্যপদটা কি 2 নাম্বার পজিশনে আছে না? প্রথম পদ হচ্ছে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে দেখছো আমাদের বের করার ফর্মুলাটা কি? n/2 + 1। ঠিক একইভাবে আমাদের এবার যদি বিজোড়ের জন্য বের করি, বিজোড় হলে মধ্যপদ কয়টা হয়? দুইটা। দুইটা কি কি? এইটা আর এইটা। তাহলে আমরা দুইটা দেখি। তাহলে মধ্যপদ আমাদের বিজোড়ের জন্য কয়টা পাইতেছি? দুইটা। তাহলে দুইটা আমাদের বের করার ফর্মুলাটা কি? এক নাম্বার মানে কততম পজিশনে আছে এই দুইটা মধ্যপদ সেটা বের করার প্রথম ফর্মুলাটা হচ্ছে তো তোমার n + 1/2, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়তম 2 নম্বর পদটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে n + 3/2। এবার আমরা মানটা বসাই তো। দেখো তো এইটার জন্য n এর মান কত? 3। 3 যদি আমরা এখানে বসাই 3 + 1/2, এখানে যদি 3 বসাই 3 + 3/2, তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 3 আর 3 যোগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। দেখো তো 2 নাম্বার এবং 3 নাম্বার পজিশনে কি আমাদের এই দুইটা মধ্যপদ আছে? অবশ্যই আছে। তাহলে আমাদের এইটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমাদের জন্য 15 থেকে 16টা বা 20টার মতো ম্যাথ আমাদের কিন্তু হাতের নাগালে, মানে বইয়ের অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার হাতের নাগালে যদি এই দুইটা ফর্মুলা বুঝতে পারো। তাহলে আমাদের মধ্যপদ বের করার ফর্মুলা আশা করি বুঝতে পারছো। এগুলোই হচ্ছে আমাদের এখন সামনে ম্যাথ আমরা ইউজ করব, ঠিক আছে? তো সেটা কি কি? n + 1/2, n + 3/2। এটা কি? দুইটা মধ্যপদ বের করার, আর এটা হচ্ছে একটা মধ্যপদ বের করার ফর্মুলা। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমাদের এখানে কিছু সূত্র লিখছি যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে a + x⁴n = এটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্যের ফর্মুলা, যেটা আমাদের স্যার আইজাক নিউটন আবিষ্কার করছিলেন। তো তারপরে হচ্ছে দেখো এখানে আমি লিখছি যে a + x⁴n, এটার বিস্তৃতিতে লিখছি। প্রশ্নে কি বলছে যে এর বিস্তৃতিতে সাধারণ বা r+ অন্তম পদের ফর্মুলা কি? NCR a⁴n - r x⁴r।
তারপরে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা যে ধনাত্মক এবং ঋণাত্মক, এটা বোঝার উপায়টা কি? দেখো এখানে উপরে কিন্তু এন দুই জায়গাতেই সেম আছে, কিন্তু সেম হবে। কিছুক্ষণ আগে বলছি যে ধনাত্মক এবং ঋণাত্মক, তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক কি দেখে বুঝবো? উদাহরণস্বরূপ যেমন ধরো আমাদের পরীক্ষায় আসলো যে 2 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, 2 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ। দেখো তো এখানে পাওয়ারটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। কিন্তু যদি এরকম হয় যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এইটার দেখো তো এর মানটা কত? ঋণাত্মক। তাহলে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক বোঝার উপায়টা কি? ধনাত্মকের ক্ষেত্রে দেখো এর মান কিন্তু আমাদের এখানে ধরো 1 দিলাম, এর মান কিন্তু আমাদের যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 6 7 8 এনি কাইন্ড অফ। কিন্তু এইখানে কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে আমাদের এর মানটা কিন্তু মানে 1 কিন্তু সবসময় ফিক্স থাকবে। যদি নাও থাকে তাহলে কিন্তু আমাদের বানাইতে হবে, 1 থাকতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য। এক্স এর জায়গায় কিন্তু আমাদের যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ধনাত্মকের ক্ষেত্রে কিন্তু এক্স এর, আর ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু এক্স এর মান কিন্তু যে কোনো কিছু হইতে পারে। এখানে যদি 2x হয় এখানে আমাদের 2x হবে, উদাহরণস্বরূপ। সরি, এখানে যদি 2x হয় এখানে আমাদের 2x হবে। আর এখানে যদি এর মান যে কোনো কিছু হইতে পারে ধনাত্মকের ক্ষেত্রে, কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে এর মান কিন্তু ফিক্সড 1। আর আরেকটা জিনিস চেনার উপায়টা কি? পাওয়ারটা দেখো, এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাই ঋণাত্মকের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। একটা হচ্ছে প্রথমটা এর মান 1, আর দ্বিতীয়টা হচ্ছে n এর মান ঋণাত্মক। তারপরে আমাদের কি ধনাত্মকের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? এর মান যে কোনো কিছু হইতে পারে, আর পাওয়ারটা আমাদের অবশ্যই ধনাত্মক হতে হবে। তাহলে আমাদের এখানে ঋণাত্মকের ক্ষেত্রে ফর্মুলাটা কি দেখো, এই ঋণাত্মকের ক্ষেত্রে সাধারণ বা r প্লাস অন্তম পদের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে n * n-1 n-2 n-r+1 r ফ্যাক্টরিয়াল। দেখো তো আমাদের এইটার মতো কেন আমাদের এইটা হইলো না? সরি, এইটার মতো আমাদের এটা কেন হইলো না? দেখো x টু দি পাওয়ার r আছে, এখানে x টু দি পাওয়ার r, তো একটু ব্যতিক্রম আছে। ঋণাত্মকের ক্ষেত্রে তুমি যদি এই যে এখানে nc1 বা ncr বা ncr এর জায়গায় তুমি ধরো nc2 নিলা, n এর মান তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করো, তুমি অবশ্যই করো -12 c2, এটা যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে আসবে আমাদের ম্যাথ এরর। মানে এটা হচ্ছে আমাদের অসীম, অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে আমাদের অসংজ্ঞায়িত মান কোনো ধরনের গ্রহণযোগ্য না। তাহলে আমাদের কি করতে হবে? এটার ঋণাত্মকের ক্ষেত্রে তোমার সাধারণ পদের ফর্মুলা বের করার জন্য এই যে এনসিআরটাকে আমাদের ভাঙতে হবে, বিস্তৃতি করতে হবে। এনসিআরটাকে বিস্তৃতি করে কেমনে? যে n এর পদ আমরা কি শিখছিলাম? n এর পদগুলো কি কি? n * n-1 n-2 n-3, এবে শেষতম পদ হবে 3 2 1। তাহলে আমাদের জাস্ট কেবল ভাগ করে দিব, এখানে r ফ্যাক্টরিয়াল দিব। এটা হচ্ছে আমাদের এনসিআর এর বিস্তৃতি। এনসিআর এর বিস্তৃতি হচ্ছে এটা। তাহলে আমরা এই সাধারণ পদের মধ্যে কি করব? এইটাকে বিস্তৃতি করব ইনটু x টু দি পাওয়ার r। এবার দেখো এখানে যদি n এর মান তুমি -1/2 বসাও, এখানে কিন্তু কোনো ধরনের ইনফিনিটি মান আসবে না, এখানে বরং আরো ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর এখানে আসো যে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n এর মান জোড় হলে মধ্যপদ। এবার হচ্ছে যে মধ্যপদ বের করার ফর্মুলা কিছুক্ষণ আগে কিন্তু বুঝাইছি। তো মধ্যপদ একটি হবে কখন? যখন n এর মানটা জোড় হবে। সেটা বের করার ফর্মুলা কি? মানে এখানে প্রশ্ন বলবে যে মধ্যপদ কততম হবে, সেটা চাবে কিন্তু। তাহলে মধ্যপদ কততম হবে, যে কততম বের করার ফর্মুলা হচ্ছে n/2 + 1 তম। n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটি, n + 1/2 আর n + 3/2। মানে মধ্যপদ কততম সেটা বের করার ফর্মুলা হচ্ছে দুইটা, কিছুক্ষণ আগে কিন্তু বুঝাইলাম। তারপর 4 নম্বর ফর্মুলা a + x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা বের করার ফর্মুলা, এটাও বুঝাইলাম। n + 1 জাস্ট কেবল পাওয়ারের সাথে 1 যোগ করে দিলে আমাদের পদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ।